বিভিন্ন গণমাধ্যমগুলো দেখছিলাম যে বর্তমানে যে জ্বালানির সংকট তৈরি হচ্ছে সারা পৃথিবীতেই এবং বাংলাদেশেও তো তার প্রভাবের বাইরে নয়, এরই মধ্যে সরকার খুব সম্ভবত ফুয়েল কার্ড নামে আরেকটি কার্ড চালু করতে যাচ্ছে বা পরিকল্পনা নিচ্ছে। একটু যদি বলতেন আমাদেরকে এই ফুয়েল কার্ড বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এখান থেকে মানুষ কি সুবিধা পাবে? না, এটা তো অস্বীকার করা যাবে না যে আমরা একটা সংকটের মধ্যে আছি অথবা একটা সংকটের মধ্যে আমরা পড়েছি। এই যে আপনার মধ্যপ্রাচ্যের আপনার এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা জ্বালানি নিয়ে একটা সংকট, এই সংকট বাংলাদেশের জন্য না, এই সংকটটা একটা বৈশ্বিক সংকট। ফলে এই বৈশ্বিক সংকটের মধ্যে যেহেতু আমরা আছি, এই সংকটকাল আমরা অতিক্রম করছি এবং এই সংকটকাল অতিক্রম করার জন্য আমাদেরকে নানা কৌশল, নানা পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। এইসব এই সংকটকালের কথা বিবেচনায় নিয়েই আপনার একটা সময় আপনার রেশনিং, আপনার জ্বালানির ক্ষেত্রে রেশনিং এর আপনার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে আবার সেই সিদ্ধান্তটা আবার তুলে নেওয়া হয়েছে সার্বিক বিবেচনা থেকে। এখন পর্যন্ত যে আমরা জানি না যে আমরা যে সংকটের মধ্যে আছি, এই সংকটের শেষ কবে হবে, কখন হবে আর কি। ফলে আমাদেরকে এই সংকটকালীন পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদেরকে আপনার যেন সামনে আরো জ্বালানি নিয়ে আমরা আরো বড় ধরনের সংকটের মধ্যে না পড়ি, তার জন্য তো বর্তমান সরকার সজাগ আছে, সতর্ক আছে। নানা সোর্স থেকে, নানা উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহ করবার জন্য নানা চেষ্টা, নানা উদ্যোগ সরকারের আছে। এর বাইরেও আপনার এর আগে যেমন রেশনিং এর মাধ্যমে আপনার একটা এই জ্বালানি সংকট আপনার মোকাবেলা করা, জ্বালানি সংকটটা আপনার কম বেশি আপনার মোকাবেলা করবার চেষ্টা হয়েছে। এখন আবার ফুয়েল কার্ড চালু করার মধ্য দিয়ে যেন আপনার এই যে আপনার বাজারে আপনার যে এই জ্বালানি সংকট পরিস্থিতিটাকে পুঁজি করে এক ধরনের আপনার যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, পাশাপাশি আপনার এক ধরনের আপনার ব্যবসায়ীরা, কালো বাজারিরা, তারা আপনার জ্বালানি তেলের একটা মজুদ করে তুলছে এবং বাড়তি দামে তারা সেই তেল বিক্রি করছে। এইসবের হাত থেকে আপনার পরিত্রাণ পাওয়ার জন্য আপনার এই ফুয়েল কার্ডের আইডিয়াটা সরকার ভাবছে। এই জায়গায় একটু আমরা অধ্যাপক আনিসুর রহমানের কাছে যেতে চাই। অধ্যাপক আনিসুর রহমান, ফুয়েল কার্ড দিয়ে কতটুকু আমাদের জ্বালানি সাশ্রয় সম্ভব হবে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, এগুলো একটু টেম্পোরারি, আমি মনে করি টেম্পোরারি কিছু একটা পদক্ষেপ, এবং এগুলো দিয়ে আসলে ক্রাইসিসকে সলভ করা সম্ভব না। আপনার ক্রাইসিসকে সম্ভব করতে গেলে কিছু পদক্ষেপ নিতে হবে সরকারকে। নাম্বার 1 হচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনী অ্যাক্টিভ, ঠিক আছে। পুলিশ বাহিনীর যে কাজ কি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে। এছাড়াও আমাদের কিছু পুলিশ বাহিনীর মতো কিছু বাহিনীর দরকার আছে, যেমন বাজার মনিটরিং এর জন্য একটা বাহিনী দরকার আছে, এবং এই যে ফুয়েল মনিটরিং এর জন্য একটা বাহিনীর দরকার আছে। এরা ফুয়েল শুধু মনিটরিং করবে। আপনি দেখবেন আজকেই সংবাদপত্রে অনেকগুলো পত্রিকার মধ্যে বেরিয়েছে, মানে কিভাবে মানুষ তেলকে মজুত করেছে বাড়ির মানে ফ্লোরের নিচে, তারপরে হচ্ছে দোকানে ফুয়েল মজুত করছে। মানে বাংলাদেশের মানুষের মেন্টালিটি এতটাই যে যখন কোনো কিছু সংকট তৈরি হয়, এই সংকটটাকে পুঁজি করে আপনার আরো বেশি সংকট তৈরি করে দেয়। তো গভর্নমেন্টের আবার পলিসি মেকিং এর ক্ষেত্রেও কিছু প্রবলেম আমরা দেখি, কারণ বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো অত্যন্তভাবে আমলার উপর ডিপেন্ডেন্ট। এরা রাজনীতিবিদরা অনেকটাই আমলার উপর অসহায় হয়ে যায়। এখানে কিছু বিষয় আছে, ল এনফোর্সিং এজেন্সি যেটা আছে, আমি বললাম যে শুধুমাত্র পুলিশ দিয়ে হবে না, বাজার মনিটরিং এর জন্য আলাদা একটা ফোর্স লাগবে। আপনার এই ক্রাইসিস মুভমেন্টে এগুলোকে দেওয়ার জন্য আপনি ইউরোপিয়ান কনটেক্সটে যদি দেখবেন যে শুধুমাত্র পুলিশের কাজ কিন্তু অনেক ধরনের পুলিশ আছে। যেমন আমি টার্কিতে দেখেছি জান্দারমা নামে একটা পুলিশ আছে, যারা সমুদ্র সৈকতগুলোতে এবং বড় বড় ক্রিমিনালদেরকে আপনার অ্যারেস্ট করে। সুতরাং এই ধরনের পদক্ষেপগুলো নিতে হবে। এবং দেখবেন যে কালোবাজারি কিন্তু তেলের মধ্যে এখনো আছে, এবং এই পেট্রোল তারপর ডিজেল অকটেন এগুলোর যে সমস্ত পাম্পগুলো আছে, সেখানে দেখবেন যে সেখান থেকেও নামে বেনামে কিন্তু তেল নিয়ে তারা আবার ব্যবসা করছে, খোলা বাজারে বেশি দামে ব্যবহার করার চেষ্টা করছে। মানে আমাদের এই দেশের জন্য স্ট্রিম রুলার দরকার, মানে যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে
খুব বেশি পরিমাণে ল এনফোর্সিং এজেন্টকে এঙ্গেজিং হতে হবে, যাতে করে জনদুর্ভোগগুলো তৈরি না হয়। সরকারের এই প্রচেষ্টাগুলোকে আপনার অ্যাপ্লাই করবে কারা? যারা এই মাঠ এই পর্যায়ে জায়গায় এই জায়গায় একটি প্রশ্ন একটু আপনাকে করতে চাই। সেটা হচ্ছে বিপিসি একজন পাম্পের মালিক বলছিলেন যে বিপিসি যে ধরনের রেশনিং পদ্ধতি অথবা কাকে কত কি পরিমাণ যানবাহনের জন্য কতটুকু তেল দিতে হবে সেইটি হচ্ছে যখন ঠিক করে দিয়েছে, এটি নিয়ে জনগণের সাথে তেল ব্যবসায়ী অথবা পাম্প মালিকদের এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। কারণ সাধারণ মানুষ আসলে সেটা মানছে না, তারা তাদের যতটুকু প্রয়োজন তারা ততটুকুই চাচ্ছে বা অতিরিক্ত তারা চাচ্ছে, যেহেতু সামনের দিনে কি হবে এটি তারা আসলে বুঝতে পারছেন না বলে এক ধরনের শঙ্কার জায়গা থেকে। তখন হচ্ছে সেই পাম্পের মালিকরা বলছেন যে বিপিসি এই ধরনের কোনো যদি নির্দিষ্টকরণ না করে দিত, আগের মতোই যদি যার যতটুকু প্রয়োজন ততটুকুই তারা নিত, তাহলে ওই যে মানুষটা অতিরিক্ত নিচ্ছে সামনের দিনে শঙ্কার জন্য, সে তখন আসলে ওইটা ভাবতো না। কারণ এই জায়গায় আসলে এক ধরনের দ্বন্দ্বে জড়িয়ে গেছে বলে তারা মনে করেন জনগণের সাথে পাম্প মালিকরা। এটি আসলে আপনার কাছে কি মনে হয়? না, এটারও একটা বাস্তবতা আছে। আপনার হলো যে যখন সরকার অতি সচেতনতা তৈরি করে, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য এই ধরনের রেশনিং তারপরে কার্ড সিস্টেম করবে, মানুষ এটাকে মানে পজিটিভ ভাবে নেওয়ার চেয়ে নেগেটিভ ভাবে নেবে। মনে হবে যে সংকট মনে হয় আরো অনেক বেশি, এবং এই সংকটের মধ্য থেকে তারা একটা ক্রাইসিস তৈরি করে নিজেদেরকে মজুদ করার একটা চিন্তা ভাবনা করবে। তো এটা আমাদের বাঙালির মানে বাংলাদেশের মেন্টালিটির এই একটা অবস্থা। এবং এখানে আমরা সবসময় কোনো একটা সংকটের মধ্যে ওই সংকটটাকে পুঁজি করে, যেমন ধরেন বাজারে চালের সংকট, দেখবেন যে লক্ষ লক্ষ টন চাল আছে বাজারে, বাট একটা মজুদের প্রক্রিয়া তৈরি হয়। সয়াবিন তেলের সংকট, হঠাৎ করে দেখবেন যে বাড়ি বাসায় এক মাসে 5 লিটার সয়াবিন লাগে, সেখানে দেখবেন যে 10 লিটার মজুদ করে ফেলছে। এগুলোকে আপনি কিভাবে সমাধান করবেন? সুতরাং এটাকে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে ছেড়ে দেওয়া উচিত। আরেকটা হলো বাংলাদেশের অবশ্যই সোর্স বের করতে হবে, মানে সেখান থেকে সোর্স বের করবো কিভাবে। এবং সেই ক্ষেত্রে দেখবেন যে ইরান আজকে কিন্তু হরমুজ প্রণালী টোটালি ইরান কন্ট্রোলে নিয়েছে, এটা আমি অফ দ্য রেকর্ড বলছি। এবং ইরান তার হরমুজ প্রণালী, এগুলো তো ইন্টারন্যাশনাল ওয়েজ, ওয়াটারওয়েজ, এগুলোর মধ্যে অনেকগুলো ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের পার্টিসিপেশন থাকে। সুতরাং ইরান এখানে একটা একচেটিয়া ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছে। এবং ইরান বলছে যে সমস্ত রাষ্ট্রের এই ক্রাইসিস আছে, তারা যদি রাষ্ট্র টু রাষ্ট্র ডাইরেক্ট কন্ট্যাক্ট করে, সেখানে কিন্তু ইরান তেল সাপ্লাই করবে। এবং আপনি দেখবেন যে এই যুদ্ধের সময়টাতে কিন্তু ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি, তেল বিক্রি, সেই জায়গায় বাংলাদেশ ইরানের সাথে সরাসরি কথা বলবে কিনা, এবং আপনি যে সোর্সের কথা বললেন, অর্থাৎ বিকল্প আরো অনেকগুলো জায়গা যাতে তৈরি হয়। তবে মারুফ মল্লিক, আপনার কাছে ওইটা আসতে চাই, সেটি হচ্ছে যে ইরানের সাথে সরাসরি আমরা আসলে তেলের বিষয়ে, গ্যাসের বিষয়ে যোগাযোগ আসলে কি করছি? আপনার কাছে আসলে এই বিষয়ে কোনো রকম তথ্য আছে কিনা? এটা ধরেন এখন হয়তো বা আমরা ইরানের সঙ্গে সরাসরি কথাবার্তা বলে তেল বা গ্যাসের জন্য এক ধরনের ছাড়পত্র নিতে পারি, যেটা উনি বললেন যে হরমুজ প্রণালী পুরোপুরি এখন ইরান নিয়ন্ত্রণ করছে বলে দাবি করা হচ্ছে, বা গণমাধ্যমে একটি সংবাদও প্রচার করা হয়েছে। কিন্তু আপনি ইরানের সঙ্গে কথা বলে যদি বাংলাদেশের জাহাজকে ছাড় করিয়ে আনেন তেলের নিশ্চয়তা বা গ্যাসের নিশ্চয়তার জন্য, এটা নিয়ে আবার ধরেন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে রিয়্যাক্ট করে সেটাও দেখতে হবে। কারণ আপনার আরএমজি সেক্টরের বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এখন আপনি ইরান ভার্সেস এই যুক্তরাজ্য ইসরায়েলের যুদ্ধের যে পরিস্থিতি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এই ইরান কিন্তু তার সীমিত সামর্থ্য নিয়ে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে এবং খুবই কৌশলে, এবং এই কৌশল কার্যকর। তারা হচ্ছে গিয়ে আপনার এই হরমুজ প্রণালীকে ব্লক করে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি হচ্ছে যে আপনি দেখবেন যে তারা একটা নির্দিষ্ট সময়ের পরে একটা আক্রমণের একটা ঢেউ বা ওয়েভ ইসরায়েলের দিকে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ছিল মোটামুটি সব জায়গায় তারা হামলা করার চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে সফলও হয়েছে। এইরকম অবস্থায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাচ্ছে যে গ্লোবাল কমিউনিটির সাপোর্ট যেন তাদের দিকে আসে। কারণ এই হরমুজের কারণে যেহেতু তেল সরবরাহে সারা বিশ্বে বিঘ্ন ঘটছে, সারা পৃথিবীতেই কিন্তু জ্বালানি তেলের দাম বেড়েছে, এবং জ্বালানির দাম বৃদ্ধি মানে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বেড়ে যাওয়া, জনজীবনে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। তো এই সুযোগে যুক্তরাষ্ট্র এবং
ইসরায়েল চাচ্ছে যে নেটো সহ ইউরোপিয়ান ইউনিয়ন বা আরো যারা দেশ আছে, চীন, ইভেন রাশিয়া, ওদের একটা সমর্থন আদায় করে নেয়ার, কারণ তারা মনে করছে যে জনজীবনে যখন তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে তখন মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠবে এবং তাদের পক্ষে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা কাউকে এখনো পায় নাই। ইভেন তাদের যে দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, জার্মানি জানিয়েছে, স্পেন জানিয়েছে, গ্রিস জানিয়েছে, পোল্যান্ডও সম্ভবত না করে দিয়েছে। তো এই মুহূর্তে কাউকেই তারা পাশে পাচ্ছে না এবং তারা কিন্তু মরিয়া। এবং শেষ পর্যন্ত যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভিয়েতনামের মতো বা আফগানিস্তানের মতো অবস্থা হয় যে নিজেদেরকে প্রত্যাহার করে নিতে হয়, তাদের জন্য একটি বিশাল পরাজয় হবে। যদিও তারা ইরানে ব্যাপক হামলা করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, হাজারের উপর প্রাণহানি হয়েছে, সবই ঠিক আছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের এই যে তেল ডিপ্লোমেসিতে একটু রয়ে সয়ে আগানো উচিত, খুবই কৌশলী হতে হবে। কারণ বাংলাদেশও তার জিও পলিটিক্স বা লোকাল রাজনীতিতে, আঞ্চলিক রাজনীতিতে এমন একটা জায়গায় অবস্থায় দাঁড়িয়ে আছে যে আপনি কিন্তু আসলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে গিয়ে বা তাদেরকে চটিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না। আমি যেটা বললাম আরএনজি সেক্টরের একটা বিষয়, যে যুক্তরাষ্ট্র তেমনি শুল্ক নিয়ে হাউকাউ করছে, এখন সে যদি আবার শুল্ক বাড়িয়ে দেয়, দেখা গেল আপনি ইরানের সঙ্গে নেগোশিয়েট করে আপনি তেলের জাহাজ হয়তোবা হরমুজ দিয়ে পার করে আনলেন। এখন ট্রাম্প যদি খেপে যায় এবং সে যদি আবার বলে যে বাংলাদেশ তো তেল নিয়ে হ্যাঁ, কারণ যাচ্ছে। একটি বিষয় নিশ্চয়ই আপনার সাথে বোধহয় আলোচনা হয়েছিল হয়তো বা, সেটা হচ্ছে যে রাশিয়া থেকে বাংলাদেশ তেল নিতে পারবে। এখন যুক্তরাষ্ট্র সেখানে হচ্ছে অনুমতির একটি বিষয় সম্ভবত আছে, এরকম একটি কথা আসলে বলেছে। সেই জায়গায় যখন হরমুজ প্রণালী বাংলাদেশের জাহাজগুলো তেল নিয়ে আসবে, সেখানে মাঝপথে তারা আটকে দিবে কিনা, বা আদৌ আসার পরে কি ধরনের আচরণ আমাদের সাথে করে, এই প্রতিক্রিয়া কি হয়, এটা আমাদের মাথায় রেখে বাংলাদেশকে আমি মনে করি মাথায় রাখতে হবে যে আপনি তো ইরানও চাইবে যে তাদের সঙ্গে সবাই যেন নেগোশিয়েট করে, এবং ইরান তো দেখলাম গতকাল $20 লাখ একটি জাহাজকে যেতে দিয়েছে। তো ইরানও তো চাইবে যে তার পক্ষে যেন বেশি মানুষ যায়, তাদের সঙ্গে নেগোশিয়েট করে, এবং তারা তো হরমুজ প্রণালীকে ব্যবহার করে এক ধরনের বাণিজ্যিক সুবিধা ফায়দা নেওয়ারও চেষ্টা করবে। তো দুই পক্ষই চাইছে যেন গ্লোবাল কমিউনিটি তাদের দিকে যায়, যে কারণেই হোক, বিজনেসের কারণে হোক বা যুদ্ধ সমরাষ্ট্র। এইখানে যুদ্ধ তো আসলে একটা খুব, এখানে কিন্তু নানামুখী আপনার তৎপরতা হচ্ছে। এই ফাঁকে আবার যুক্তরাষ্ট্র চেষ্টা করছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অস্ত্র বিক্রি, কারণ ও যদি, এবং সৌদি আরব কিনেছে সবচেয়ে বেশি দাম দিয়ে এবং সবচেয়ে বেশি কিনেছে, চেষ্টা করছে। এটা মানে কি, তার মানে যুক্তরাষ্ট্রে আবার একটা বড় ব্যবসা হয়ে যাবে। যে তারা বলার চেষ্টা করছে যে এখন যে তোমাদের অস্ত্র আছে বা আগে যা দিয়েছিলাম এটা দিয়ে ইরানকে ঠেকানো সম্ভব হচ্ছে না, তো তোমাদের আরো শক্তিশালী আধুনিক অস্ত্র নিতে হবে, তারও একটা ব্যবসা হয়ে যাবে। তো নানামুখী তৎপরতা আছে। তো এই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশকে আসলে অত্যন্ত ভেবে চিন্তে সতর্কভাবে এগোতে হবে, এবং এই পর্যন্ত বাংলাদেশের যে পজিশন আমার কাছে ভালোই মনে হয়েছে, খারাপ মনে হয়নি।